সে কি মহারাজ, কত গরিব চাষি আপনার ওই জমিতে ফসল ফলিয়ে জীবন ধারণ করেছিল, তাদের মুখের অন্ন কেড়ে নিলেন। তার কাজের কেউ নিন্দে করলে সারদা চরণ সহ্য করতে পারতেন না। বিরক্ত হয়ে বললেন, ওই চাষিদের পেট ভরানো হচ্ছে আমার ঠাকুর মশাইয়ের আশীর্বাদ পাওয়া অনেক লাভের, বুঝেছ? তাছাড়া রাজ্যের কল্যাণ। আমি ভালোভাবেই বুঝেছি মহারাজ, তবু বলে যাচ্ছি, কাজটা ভালো হলো না, ফল কিন্তু অশুভ হবে। একটি গল্প, একটি অনুভূতি, কখনো প্রেম, কখনো রহস্য, কখনো শিহরণ। ওয়েলকাম টু মিস্ট্রিয়াস স্যাটারডে, যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আজ আপনাদের শোনাব মানবেন্দ্র পালের লেখা রহস্যময় আলমারি। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে রহস্যময় আলমারি। বেলা তখন 9টা। সবে দ্বিতীয়বার চা খেয়ে কাগজটা পড়ছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। এত সকালে কে ফোন করছে? হ্যালো। ওপার থেকে জলধরের জলদ গম্ভীর গলা পেলাম। শোনো, আজ রাত্রে তুমি আমার বাড়িতে খাবে, বুঝলে? আরে সে তো আনন্দের কথা, কিন্তু হঠাৎ আমাকে আজই নেমন্তন্ন করার উদ্দেশ্য? উদ্দেশ্য আর কি, রোজ একা একা খাই, আজ একসাথে খাবো না হয়? বেশ বেশ, খুব ভালো কথা। তা কি মেনু করছো? কি খাবে বলো? মাংস ভাত? বেশ, তোমার কাজের মেয়েটি তো ভালোই মাংস রান্না করে। হ্যাঁ। আচ্ছা বলছি কি, একটু চাটনি করবে তো? মাংসের সঙ্গে একটু চাটনি না থাকলে, বুঝতে পারছো। করব। আর শোনো, অত রাত্রে বাড়ি ফিরতে দেবো না কিন্তু, আমার এখানেই থাকতে হবে। আরে না না, তার কি দরকার, কত আর রাত হবে, ফিরে আসতে পারবো। থাকতে আপত্তি কোথায়? অত রাতে 1 মাইল পথ ঠেঙিয়ে ফিরবেই বা কেন? এখানে থাকার কোনো অসুবিধা হবে না। তথাস্তু। ফোন রেখে দিলাম। একটু অবাক হলাম, মফস্বল শহরে এখনো ঢালাও টেলিফোন দিচ্ছে, এমনকি স্টুডিও। আমার বন্ধু জলধর গাঙ্গুলি একটু খামখেয়ালি লোক। নামটা যেমন সেকেলে, রংটাও তেমনি জলধরের মতো, মানে জল ভরা মেঘের মতোই কালো। মোটাসোটা চেহারা, ছোট ছোট চুল। বিয়ে থা করেনি, পৈতৃক বাড়িতে একাই থাকে। একমাত্র বন্ধু আমি ছাড়া কেউ নেই, কারোর সঙ্গে মেশেও না, আর অন্যরাও ওর সঙ্গে মিশতে চায় না। তার কারণ আছে। জলধর মানুষটা একটু অন্য ধরনের। তার অদ্ভুত কতগুলো শখ আছে, যেমন নানা রকমের পাখি পোষা, পাহাড় পর্বতে ঘুরে নানা রকম পাথর সংগ্রহ করা, আর পুরনো আমলের জিনিস কেনা। যেমন এখান থেকে 70 মাইল দূরে এক পাদ্রী তার ঠাকুরদাদার পিয়ানোটা বিক্রি করবেন শুনেই জলধরে গিয়ে সেটা কিনে নিয়ে এলো। যদিও সে কোশমিনকালেও পিয়ানো বাজাতে জানতো না, ওই রকম একটা পিয়ানো কিনে সে দারুণ খুশি। সেদিন আমায় ডেকে পিয়ানোটা দেখালো। সবচেয়ে তাজ্জব ব্যাপার হচ্ছে, সেটা বাজেই না। আরে এটা কি এনেছো? এ তো বাজেই না। এ কথা জলধরকে বলায় সে হেসে বলেছিল যে তাতে কি, বাজাবার জন্য তো কেনা হয়নি, এটা একটা ঐতিহাসিক জিনিস বলেই কেনা হয়েছে। সঙ্গে সঙ্গে সেটা তার ঐতিহাসিক সংগ্রহশালায় ঠাঁই পেয়ে যায়। সারাদিন সে এইসব নিয়েই পড়ে থাকে, পুরনো আসবাবপত্রগুলোকে ঝাড়পোছ করে। পোষা জন্তুকে লোকে যেমন আদর করে, তেমনইভাবেই এই পুরনো জিনিসগুলোর গায়ে হাত বুলোয়।
আবার খবরের কাগজে বিজ্ঞাপন দেখে কলকাতায় কোথাও কোনো পুরনো জিনিস বিক্রি হচ্ছে কিনা। তেমন বিজ্ঞাপন চোখে পড়লে ও আমাকে নিয়ে কলকাতায় যায়। জিনিসটা ভালো করে দেখবে, নিজের মনে ওর মাথা নাড়া দেখলেই বুঝতে পারি জিনিসটা ওর পছন্দ হয়েছে। তারপর ও যখন জিজ্ঞেস করে যে কি হে জিনিসটা কেমন, আমি তৎক্ষণাৎ বলি চমৎকার। ব্যাস, ওর ঐতিহাসিক সংগ্রহশালার আরেকটি বস্তু এসে ঢোকে। তাই এরকম মানুষের সঙ্গে কে আর মিশতে চায়? ওরও কারোর সঙ্গে ভাব জমাবার দরকার হয় না। কিন্তু সাত সকালে নিশ্চয়ই কোথাও আবার কোনো ঐতিহাসিক জিনিসের সন্ধান পেয়েছে, তাই ডাকছে। যদিও ও মাঝে মাঝেই উপলক্ষ ছাড়াই নেমন্তন্ন করে, তবু এবার যেন ওর গলা স্বরটা কিরকম, যেন জলধর নয়, অন্য কেউ কথা বলছে। খুব অন্যমনস্কভাবে কথা বলছিল, যেন অন্য রকম। সবেমাত্র এসে কাগজটা তুলে নিয়েছি, আবার ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন ধরলাম। ঠিক ধরেছি, জলধরই। হ্যাঁ শোনো, রেনু বলছিল যে তুমি একটু তাড়াতাড়ি এসো, ও তো রাত্রে বাড়ি চলে যায়। তাই আজ 8:30টার মধ্যেই খাইয়ে দাইয়ে সে চলে যাবে, বুঝলে? তো তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই তো মুশকিল হলো, 8টার সময় কি খিদে পায়? তার মানে আর ভালো খাওয়াই হবে না। জলধরের বিরাট দোতলা বাড়িটা শহরের একেবারে বাইরে। পেছনে মাঠের পর মাঠ। বড় রাস্তা থেকে একটা সরু পথ এসেছে বাড়িটার কাছে। এই পথের দুধারে ঝোপঝাপ, বুনো ফুলে ভরে থাকে। বাঁদিকে একটা ভাঙা শিব মন্দির, এদিকে ওদিকে কয়েক ঘর আদিবাসী আর চাষির ঘর। বলাই বাহুল্য জায়গার খুবই নির্জন। ভাবতে ভাবতে অবাক লাগে, এইরকম জায়গায় কেন জলধরের বাপ ঠাকুরদা বাস করতেন। এখনই এরকম অবস্থা, তাহলে 60-70 বছর আগে কি অবস্থা ছিল সহজেই তা অনুমান করা যায়। জলধর বলে পেছনের এই মাঠগুলো একসময় সবই ঠাকুরদার ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও ফসল ফলাতে পারেননি। এ একটা আশ্চর্য ব্যাপার। জলধর অবশ্য অর্ধেক জমি বেচে দিয়েছে একজন কারখানার মালিককে। যে টাকা পেয়েছে তাতে পায়ের ওপর পা দিয়ে বসে খাচ্ছে, আর মনের আনন্দে পুরনো জিনিস কিনে বেড়াচ্ছে। আমি যখন টর্চ নিয়ে ওদের বাড়ি পৌঁছালাম তখন ঠিক সন্ধে। বিকেলের দিকে বড় একটা যাই না, যদি একান্তই যেতে হয় তাহলে টর্চ নিয়ে যাই। জায়গাটা খারাপ, অন্তত সাপের ভয় খুব। কিন্তু এ কথা জলধরকে বলার উপায় নেই, বললেই চটে যাবে। রাগ করে বলে, যত ভয় তোমারই। কই এতকাল আমরা রয়েছি, সাপে কাটা তো দূরের কথা, চোখেও পড়েনি কখনো। তবে হ্যাঁ, শিয়াল বিড়াল আছে, তারা তো আর তেড়ে আসে না। এ নিয়ে তর্ক করি না, নিজে সাবধান থাকি। কড়া নাড়তেই জলধর নিচে নেমে এসে দরজা খুলে দিল। অন্যবার প্রাণ খুলে হাসে, এবারও একটু হাসল, কিন্তু তাতে প্রাণের স্পর্শ নেই। ও এসেছো, তোমার কথাই ভাবছিলাম। এসো এসো। আমার কথা ভাববার কি আছে, আসবো বলিস যখন আসবই, তাছাড়া নেমন্তন্ন বলে কথা। আমার এই সরস মন্তব্যের জলধর কোনো উত্তর না দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির পাশে দেখলাম বিরাট বিরাট খাঁচা ঝুলছে। আমি জানি ওগুলোতে সব নানা জাতের পাখি আছে। একতলার উঠোনের ওদিকে একটা ঘরে আলো জ্বলছে, দেওয়ালে একটা ছায়া নড়ছে। হঠাৎ দেখলে গা ছমছম করে ওঠে, কিন্তু ওটা যে জলধরের রাঁধুনি রেনুর ছায়া তা আমি জানি। দোতলায় বেশ বড় সড়ো চৌকোনো জায়গা। এখানে চারিদিকে 4টে পুরনো অর্থাৎ বাপ ঠাকুরদার আমলের সোফা, মাঝখানে একটা সেন্টার টেবিল, টেবিলের উপর ফুলদানি, একটা অ্যাস্ট্রে। হঠাৎ লোডশেডিং হলে জ্বালাবার জন্য একটা মোটা মোমবাতি কাচের স্ট্যান্ডে লাগানো, পাশেই দেশলাই।
এইসব ছাড়াও বেশ কয়েকটা ছোট বড় নতুন ধরনের পাথর। ওর পাথরের কালেকশন আমি নিচের ঘরে দেখেছি, তবু বোধহয় লোককে দেখাবার জন্যই কয়েকটি নমুনা সেন্টার টেবিলে যত্ন করে রেখে দিয়েছে। মুখোমুখি দুটো সোফায় আমরা বসলাম। ও বলল, চা খাবে নাকি কফি খাবে? আমি জানি একে খিদের বালাই নেই, তার উপর যদি এখন চা কফি খাই তাহলে খিদের 12টা বেজে যাবে। তাই বললাম, না কিছু খাবো না। ও তার জন্য দুঃখিত হলো বলে মনে হলো না, বরঞ্চ যেন নিশ্চিন্ত হলো। আমি বললাম, তা হঠাৎ নেমন্তন্ন করার কারণ কি? সে তো সকালেই বলেছি, চুপচাপ থাকি একা, ভালো লাগে না ঠিক একা থাকতে। ব্যাস, এরপর আর কথা চলে না। তবু আমার মনে হচ্ছিল এই হঠাৎ নেমন্তন্ন করার পেছনে কোনো কারণ নিশ্চয়ই আছে। ও চেপে যাচ্ছে, নইলে সকাল 9টা বাজতে না বাজতেই ফোন করলো কেন? একটু বেলাতে করতে পারতো। যাই হোক, ও প্রশ্ন আর করলাম না। অন্য প্রসঙ্গ নিয়ে গল্পগুজব চলল। এক সময় হঠাৎ ও চকিত হয়ে উঠল, বলল, এবার খাওয়াটা সেরে নি, কি বলো? গির্জার আকারে পুরনো দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম সবে 7:45। অনিচ্ছা সত্ত্বেও বললাম, বেশ তো, তাহলে চলো নিচে যাই। আমি জানি খাওয়ার ব্যবস্থা নিচের ঘরে, ওপরেও ব্যবস্থা ছিল, কিন্তু রেনুর পক্ষে দুজনের খাবার নিয়ে বয়ে আনা অসুবিধে। অন্যবার খাওয়ার সময় জলধর এক নাগারে বকবক করে যায়। বিষয় সেই একই, কোথায় কোন প্রাচীন জিনিসের সন্ধান পেয়েছে তারই ফিরিস্তি। এইসব কালেকশন নিয়ে একটা এক্সিবিশন করার ইচ্ছেও ও বারে বারে প্রকাশ করেছে, কিন্তু আজ একেবারে চুপ। একবার শুধু বলল, আর কি নেবে চেয়ে নিও। মনে মনে রাগ হলো, সন্ধ্যে রাতে কি খিদে হয় যে বেশি খেতে পারবো? খাওয়ার পর বলল, তুমি ওপরে গিয়ে বসো, আমি যাচ্ছি। আমি জানি ও এখন ওর পাখিদের পরিচর্যা করবে, সব খাঁচাগুলো খুলে খুলে দেখবে যথেষ্ট দানা পানি আছে কিনা। শীতকাল হলে খাঁচাগুলোর ওপরে হালকা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেয়, তারপর খাঁচার দরজাগুলোর ছিটকিনি ভালো করে পরীক্ষা করে। এখানে খটাসের খুব উৎপাত, সারা রাত পাখির খাঁচার দিকে ছোক ছোক করে ঘুরে বেড়াবে। সমস্ত একতলাটা তো তখন খাঁ খাঁ করে। আমি ওপরে এসে সোফায় সবে বসেছি, হঠাৎ মনে হলো সিঁড়ির দরজার আড়াল থেকে কি যেন উঁকি মারল। আমি চমকে উঠলাম, কে ওখানে? চাপা গলায় জিজ্ঞেস করলাম, উত্তর দিল না কেউ। আমি তখন উঠে গেলাম, দরজার পাটটা খুলে দেখলাম কেউ একজন দরজার পাশে দাঁড়িয়ে আছে। কে তুমি বলি টর্চ ফেললাম। এ কি রেনু? ও ঠোঁটের উপর আঙুল চেপে চুপ করে থাকতে ইশারা করলো, তারপর ফিস ফিস করে বলল, বাবুকে একটু দেখবেন, ওকে একা ফেলে রেখে যাবেন না, খুব খারাপ সময়। আমি তো হতভম্ব। রেনু অমন চুপি চুপি ওপরে উঠে এলো কেন? আর কেনই বা বলে গেল খুব খারাপ সময়? বাবুকে দেখবেন? এর আগে তো কখনো এমন করে বলেনি। হঠাৎ কি এমন ঘটলো যে জলধর গম্ভীর হয়ে আছে? সারা বাড়ি যেন থমথম করছে। একটু পরে সদর দরজায় খিল দেওয়ার শব্দ শুনতে পেলাম। বুঝলাম রেনু চলে গেল। জলধর দরজা বন্ধ করে উপরে আসছে। সোফায় আরো কিছুক্ষণ বসে রইলাম। জলধর চোখ বুজে সিগারেট খেতে লাগলো। কথা খুঁজে পাচ্ছিলাম না, তাই বললাম, রেনু চলে গেল? হ্যাঁ। ওর আজকে তারা আছে দেখলাম। হ্যাঁ। এবারও জলধর সংক্ষিপ্ত উত্তর দিল, তারপর বলল, আচ্ছা চলো শোয়া যাক। আমি আবার ঘড়িটার দিকে তাকালাম, সবে রাত 9টা। মনে মনে ভাবলাম, উফ, হায় কপাল,
এখনই শুতে হবে? শুধু তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ার জন্য কি ও নেমন্তন্ন করে আনলো? কিন্তু প্রতিবাদ করলাম না, প্রতিবাদ করতে ইচ্ছাও করলো না, কেননা আজ কি এই জলধর যেন আমার চিরপরিচিত জলধর নয়। ও হঠাৎ কিরকম বদলে গিয়েছে, ওর হাসি খুশি ভাবটাই নেই। সব সময় ও যেন কিছু চিন্তা করছে। যাই হোক, আমরা বিছানায় গিয়ে ঢুকলাম। বড় খাট, স্বচ্ছন্দে 4 জন শুতে পারে, নিখুঁতভাবে বিছানা পাতা, মশারি টাঙানো। এর আগেও এই বিছানায় আমরা পাশাপাশি শুয়েছি, আজও শুলাম। আগে গল্প করতে করতে রাত কাবার হয়ে যেত, কিন্তু আজও চুপচাপ শুয়ে আছে। আমি লক্ষ্য করলাম একটা বেড সুইচ ওর ডান হাতের কাছে ঝুলছে। এটা আগে ছিল না। বেড সুইচটা নতুন করালে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে উঠতে হলে এটা কাজে দেয়। এ তো সবাই জানে, কিন্তু হঠাৎ আজ কেন? তবু সেই কথাটা জিজ্ঞেস করতে পারলাম না। জিজ্ঞেস করে লাভ নেই। একটু পরে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে বলো তো? জানি না। তুমি যদি এইভাবেই আমাকে এড়িয়ে যাও তাহলে ডাকলে কেন? শুধু মাংস ভাত খাওয়ানোর জন্য নিশ্চয়ই নয়। রাতটা কাটুক, কাল সকালে বলবো। বলে পাশ ফিরে শুলো। আগেই বলেছি, এর আগেও অনেকবার এ বাড়িতে খেয়েছি, শুয়েছি, কিন্তু এবার সবই যেন অদ্ভুত। জলধর বেলা 8:30টার আগে কখনো ওঠে না। আজ 9টা বাজতে না বাজতেই ফোন করলো। 7 সকালে উঠে আমাকে ফোন করার কারণ বুঝতে পারলাম না। এ বাড়িতে যখন আসতাম তখন দুপাশের ঝোপে ঝাড়ে অজস্র ফুল ফুটে থাকতো। এবার দেখলাম ফুলগুলো যেন ঝরে যাচ্ছে। জলধরে একটা পোষা দেশি কুকুর আছে। সে রোজ বিকেলে দরজার কাছে বসে থাকতো, আমায় দেখলেই আনন্দে লেজ নাড়ত। আজ কুকুরটাকেও দেখলাম না। বাড়িতে ঢুকেই কেমন যেন অস্বাভাবিক থমথমে ভাব লক্ষ্য করলাম। অথচ বাড়িতে জলধর আছে, অনেক দিনের পুরনো রেনুও আছে। সিঁড়িতে উঠতে উঠতে পাখির খাঁচাগুলোর দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে যদি ভুল দেখে না থাকি তাহলে মনে হয়েছে পাখিগুলো যেন হঠাৎ ভয় পেয়ে জড়সড় হয়ে আছে। রেনুর তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া, লুকিয়ে আমার সঙ্গে দেখা করা, সবই যেন অদ্ভুত একটা ব্যাপার। আর সবচেয়ে আমায় স্তম্ভিত করে দিয়েছে জলধরে গুম হয়ে থাকা। গল্প করা তো দূরের কথা, 2-একটা মামুলি হা না করেও ঘুমিয়ে পড়েছে। এসবের মানেটা কি? ভাবতে ভাবতে কখন একসময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমায় 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। তাকালাম, দেখি জলধর। কি হয়েছে? জলধর চাপা গলায় বলল, কিছু শুনতে পাচ্ছ? কই না। ভালো করে কান পেতে শোনো, ভালো করে। এবার শুনতে পেলাম শোঁ শোঁ করে ঝড়ের আওয়াজ, যেন দুরন্ত কালবৈশাখী ঝড় উত্তর দিকের মাঠগুলোর উপর দিয়ে ছুটে আসছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঝড় উঠেছে। আরে না, ঝড় নয়, এদিকে জানলার দিকে তাকিয়ে দেখো। দেখলাম জমাট কালো অন্ধকার। সার সার নারকেল গাছগুলো নিশ্চল প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, ঝড়ের চিহ্নও নেই। অদ্ভুত তো। উঠে বসলাম আমি। তাহলে কিসের শব্দ ওটা? অপেক্ষা করো, আরো কিছু শুনতে পাবে। হঠাৎ মেঠো ঝড়টা থেমে গেল। তারপরেই দুম দুম করে শব্দ। শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু কিসের শব্দ? সেটাই তো জানবার জন্য তোমায় রাতে থাকতে বলা। আজ 3 দিন ধরে প্রতি রাত্রে এই রকমই শব্দ হয়। বললে হয়তো বিশ্বাস করতে না, তাই ডেকে এনেছি। শব্দটা যে একটানা হচ্ছিল তা নয়, মাঝে মাঝে থেমে যাচ্ছিল। শব্দটা নিচ থেকে আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তুমি কোনোদিন নিজে নামে দেখেছো? না, সত্যি বলতে কি সাহস হয়নি। এমন সময়
আবার সেই দুমদুম শব্দ। চলো দেখে আসি। দরকার নেই, এখন কি কর্তব্য সেটা বলো। ভালো করে না দেখে কি করে বলবো? তুমি না যাও, আমি যাচ্ছি বলে আমি মশারি ভেতর থেকে বেরিয়ে এলাম। সুইচ অন করলাম, কিন্তু আলো জ্বলল না। জানি জ্বলবে না, পুরো বাড়ি অন্ধকার। হোক অন্ধকার, টর্চ আছে। আমি টর্চ জেলে নিজে নামতে লাগলাম। দেখি পিছন পিছনে জলধরও নামছে। তুমি আবার আসছো কেন? কি করব? তোমায় কি একা ছেড়ে দিতে পারি নাকি? তোমার একটা কুকুর ছিল না? সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলাম। এখনো আছে, তবে কদিন ধরে কীরকম একটা হয়ে গেছে, বোধহয় রোগ হয়েছে, আর বাঁচবে না মনে হয়। ওই যে বলে টর্চটা সিঁড়ির নিচে ফেলল। দেখলাম একটা প্যাকিং বাক্সের আড়ালে কুকুরটা কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, মুখটা দেওয়ালের দিকে, যেন এদিকের কিছু দেখবে না, শুনবে না। কুকুরটাকে আমি কয়েক মুহূর্ত লক্ষ্য করলাম। দুমদুম শব্দটা কিছুক্ষণের জন্য থেমেছিল, আবার শুরু হলো। আমি টর্চ জ্বালিয়ে তরতর করে নিচে নেমে এলাম। প্রথমে মনে হয়েছিল শব্দটা রান্নাঘরের পাশ থেকে আসছে, সেই দিকে ছুটে গেলাম, কিন্তু তখনই মনে হলো শব্দটা বাঁ দিকের ভাড়ার ঘর থেকে আসছে। সেখানে গিয়ে যখন দাঁড়ালাম, তখন মনে হলো শব্দটা বাইরে থেকে আসছে। সোজা মাঠের দিকে ছুটলাম। যেমন করেই হোক শব্দটার কারণ আবিষ্কার করতেই হবে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে মাঠের দিকে ছুটছি। পেছনে জলধর চিৎকার করে উঠল, রমেন, কোথায় যাচ্ছ? ফিরে এসো রমেন। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তাই তো, পাগলের মতো কোথায় ছুটছিলাম? এখানে তো কোনো শব্দই নেই। ঠিক তখনই আবার গুনগুন শব্দ। এবার মনে হলো বাড়ির মধ্যে থেকে শব্দটা আসছে। ছুটে এলাম বাড়িতে। কোথায় যাচ্ছিলে? শব্দ তো কাছেই। ওই শোনো, ওই যে ওই ঘরে। জলধর এসে দাঁড়ালো ওর সংগ্রহশালার দরজার সামনে। ও যা কিছু পুরনো জিনিস আজ পর্যন্ত কিনেছে সব এই ঘরে রাখা। জলধর ফতুয়ার পকেট থেকে চাবি বার করে তালা খুলতে লাগলো। আমি টর্চটা জ্বালিয়ে ধরে রইলাম। দেখলাম ভয়ে উত্তেজনায় ওর হাত কাঁপছে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শব্দটা থেমে গেল, আর একটা ঠান্ডা বাতাস কাঁপুনি ধরিয়ে দিল। এই ঘরের বাতাসটা দেখছি খুব ঠান্ডা। ও কোনো উত্তর দিল না। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, জলধর, এই ঘরটা থেকেই শব্দটা হয়। তুমি বাইরে গিয়ে শোনো, শব্দটা কিন্তু আর অন্য কোথাও হচ্ছে না। ঠিকই বলেছ, শব্দটা কোথাও নেই। কিন্তু যে 2 মিনিট জলধর বাইরে ছিল, সেই 2 মিনিট একলা এই ঘরে দাঁড়িয়ে আমার শরীরের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। সে কথাটা অবশ্য জলধরকে বললাম না, ও তাহলে ভয় পাবে। একে তো ওকে একা বাড়িতে থাকতে হয়। আমি টর্চের আলোটা চারিদিকে ঘুরিয়ে ফেলতে লাগলাম। জিনিসপত্রে ঘর ঠাসা, সবই পুরনো কালের জিনিস। আর এই সব পুরনো জিনিসের একটা বিশেষ গন্ধ আছে, সেই গন্ধটা পাচ্ছিলাম। 3-4টে পুরনো সোফা, 2টো ছেঁড়া কোচ, ভেতরে স্প্রিং বেরিয়ে এসছে, একটা কাঠের মস্ত রাজকীয় চেয়ার, অসাধারণ কারুকার্য, মস্ত একটা পাথরের খোদাই করা কালী মূর্তি, দেখলে ভয় করে। দেওয়ালে টাঙানো বাইসনের শিং, হরিণের শিং, বাঘশাল, সবগুলিরই গায়ে টিকিট লাগানো। কবে কোথায় এই জিনিসগুলো পাওয়া গিয়েছে
এগুলি কতকালের পুরনো জলধর তা লিখে রেখেছে। ওদিকে দেখলাম সেই অকেজো পিয়ানোটা অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে। কিন্তু এটা কি? আমি চমকে দুপা পিছিয়ে গেলাম। ঘরটা অন্ধকার বলেই ঠাউর করিনি। আমার সামনেই একরকম পথ আগলে দাঁড়িয়ে রয়েছে কুচকুচে কালো একটা কিছু। টর্চ ফেললাম। একটা বিরাট উঁচু আলমারি। এটা আবার কবে আমদানি করলে? গত সপ্তাহে। কোথায় পেলে? কাল সকালে বলবো। আমি আলমারিটার চারপাশে ঘুরে দেখলাম। টোকা মেরে কাঠ পরীক্ষা করলাম। লোহার পাতের মতো শক্ত। এই ধরনের আলমারি আমি তো কখনোই দেখিনি। খুব কমজনই দেখেছে। আলমারিটা যে খুব ধনী কোনো ব্যক্তির শখের জিনিস তা বলাই বাহুল্য। কেননা এত বড় আলমারি কারোর কোনো কাজে লাগে না। আমি একটু নাড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। খুব ভারী মনে হচ্ছে। ভেতরে কি আছে? কিছুই না, খালি আলমারি, একটা তাকও নেই। খুলবো? না, এখন দরকার নেই, কাল দেখব। চলো শুই গে। ঘুম তো আর হবেই না, চোখ বুজে পড়ে থাকা যাবে ঘন্টা দুয়েক। আমরা দরজা বন্ধ করে উপরে এসে শুয়ে পড়লাম। রেনু খুব সকালেই আসে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। চা, টোস্ট আর ডিম সেদ্ধ দিয়ে যখন চলে যাচ্ছিল তখন রেনুকে বললাম, তোমায় কতগুলো কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দেবে, একটা কথাও লুকোবে না কিন্তু। লুকোবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। যা দেখেছি, যা বুঝেছি তাই বলবো। আপনি কি এক্ষুনি জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব জানা দরকার। বলুন। বলে রেনু মাটিতেই গুছিয়ে বসলো। তুমি সাধারণত রাত্রে কখন বাড়ি ফেরো? দাদাবাবুকে খাইয়ে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাত 9টা নাগাদ। কিন্তু কয়েকদিন তুমি তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? রেনু একটু চুপ করে থেকে বলল, এ বাড়ি ভয়ের কারণ হয়ে উঠেছে না? কীরকম? কিছুদিন ধরে সন্ধ্যে রাতে ওই মাঠে ঝড়ের লক্ষণ দেখতে পাই। পরে শুনেছি গভীর রাতে ঝড়ের শব্দ ওঠে। আমি এখানকার মেয়ে, আমার বাবা নাম করা ভূতের ওঝা গো। বাবা বলেন ওই মাঠে যখন দুটেলা বাতাস বইবে তখন সাবধানে থাকবি। দোঠেলা বাতাসটা কি? দুমুখো বাতাস, যা বড় একটা ঘটে না। আর ঘটলে কি হয়? আসলে দোটেলা বাতাসে ভর করে খারাপ আত্মারা ঘুরে বেড়ায়, যেখানে নামে সেখানে সর্বনাশ করে দেয়। আমি হাসি লুকিয়ে বললাম, কিন্তু সে তো গভীর রাত্রিরে, তুমি তো সে ঝড় দেখোনি, তাহলে আগে চলে যাও কেন? তেনাদের কেউ যে এই বাড়িতে নেমেছেন। কি করে বুঝলে? সন্ধ্যে রাতে আমি একা রান্নাঘরে কাজ করি। এর মধ্যেই দুদিন শুনেছি ওই পুরনো জিনিসপত্রের ঘরের দরজা কে যেন ঠেলছে। তারপর? সঙ্গে সঙ্গে কেন্টু চেঁচিয়ে উঠত। কেন্টু কে? এ বাড়ির কুকুর। চেঁচিয়ে উঠে দরজার দিকে ছুটে যেত। তারপর খুব ভয় পেয়ে আবার সিঁড়ির নিচে বাক্সের পাশে লুকোতো। তারপর আর কিছু? হ্যাঁ, পরশুদিন আমি রাতে দাদাবাবুর দুধ দিয়ে ওপরে উঠছি। হঠাৎ দেখি ওই ঘরের দরজার বাইরে কেউ যেন পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। চিৎকার করে ডাকলাম, তারপর দাদাবাবুও নেমে এলেন, কিন্তু কিছুই নেই। অথচ আমি আমার ছেলের দিপি দিয়ে বলতে পারি আমি ভুল দেখিনি। এ বাড়িতে আমি কাজ করব না ঠিকই করেছিলাম, কিন্তু দাদাবাবুর খাবার কী হবে ভেবে চলে যেতে পারিনি। এ বাড়িতে ওরা একা থাকা ঠিক নয়। হ্যাঁ ঠিক আছে রেনু, আর একটা কথা জিজ্ঞেস করব, কবে থেকে তুমি এরকম দেখছো, শুনছো বা ভয় পাচ্ছ? দিন তিনেক। ঠিক আছে, তুমি যাও। রেনু চলে গেলে জলধরকে বললাম, আলমারিটা কতদিন হলো কিনেছো? এই তাও দিন 10 আগে। বেশ, এবার বলো হঠাৎ আলমারিটার খোঁজ কোথায় পেলে? তুমি তো নন্দনগড়ের রাজাদের কথা জানোই। রাজা মানে ওই খুব বড় জমিদার ক্লাসের। হ্যাঁ হ্যাঁ জানি, প্রচণ্ড দাপট ছিল তাদের।
পাইক পেয়াদা বড় গন্দাজ নিয়ে প্রায় স্বাধীনভাবে রাজত্ব করত, প্রজাদের উপর খুব অত্যাচার করত। হ্যাঁ, অত্যাচার যেমন করতো তেমনি পুজো আচ্ছা দান ধ্যানও করতো। নন্দগড়ে গঙ্গা ছিল না জানো, তাই প্রায় 300 বছর আগে জমিদার সারদাচরণ গুপ্তিপাড়ায় গঙ্গার ধারে বিরাট একটা রাজবাড়ি তৈরি করেছিল। মাঝে মাঝে গঙ্গা স্নান করার জন্য গুপ্তিপাড়ায় আত্মীয় স্বজনদের নিয়ে আসতেন। হ্যাঁ, এসব বাবার মুখে শুনেছি। রাজা আসা যাওয়া করেন, অতএব এখানেও ছোটোখাটো অফিস বসল। সেরেস্তেদার, গোমস্তা আর সব থেকে উপরে থাকতো নায়েব। রাজারা এখানে অনেক মন্দির দানশালাও খুলেছিলেন, এমনকি দোলন উৎসবও হতো। সেসব দেখাশোনা খরচপত্র দেখতেন ওই নায়েব। তিনি ছিলেন একরকম রাজার প্রতিনিধি। তারপর একদিন জমিদার প্রথা উঠে গেল, রাজাদের অবস্থাও পড়ে গেল। তারা নন্দগড় ছেড়ে কেউ কলকাতায়, কেউ বিলেত চলে গেলেন। জিনিসপত্রগুলো জলের দরে বেচেও দিলেন। গুপ্তিপাড়াতেও কম জিনিস ছিল না। নায়েব সনাতন চৌধুরী খুব চৌখুস লোক ছিলেন। তিনি চুপি চুপি অনেক জিনিস হাতিয়ে নিলেন, আর কিছু আসবাবপত্র নিজের জানাশোনা লোকের কাছে বিক্রিও করে দিলেন খুবই চড়া দামে। বুঝতেই পারছো, রাজবাড়ির জিনিস তার কদরই আলাদা, সবাই কিনতে চায়। তাই তুমিও কিছু কিনতে চাইলে, তাই তো? হ্যাঁ, কিন্তু সনাতন চৌধুরীর সঙ্গে আমার আলাপ ছিল না, আর উনিও চট করে কাউকে পাত্তা দিতেন না। রাজ এস্টেটের নায়েব তো খুব উঠ, বুঝতেই পারছো। তারপর নন্দগড়ের শেষ রাজা দেবকুমারের কুলপুরোহিত সদানন্দ ব্রহ্মচারী, তার সঙ্গে বাবার খুব ঘনিষ্ঠতা ছিল। তিনি নবদ্বীপেই থাকেন। এখন তো রাজ এস্টেট নেই, পুজো পার্বণও উঠেই গেছে। সদানন্দ নবদ্বীপে নিজের পুজো আর্চা নিয়ে থাকেন। বাবা যৌবনকালে তার কাছে প্রায়ই যেতেন। বাবাকে তিনি খুব ভালোবাসতেন। রাজবাড়ির জিনিসপত্র বিক্রি হচ্ছে শুনে আমিও একদিন নবদ্বীপে গেলাম তার সঙ্গে দেখা করবার জন্য। তিনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, দিব্যি আছেন। বয়স 94, কিন্তু বয়স তাকে ছুঁতে পারেনি। আমি তাকে পরিচয় দিয়ে আমার ইচ্ছের কথাটা বললাম। তিনি তখনই সনাতন চৌধুরীকে চিঠি লিখে দিলেন, যে জিনিস আমি পছন্দ করব তাই যেন ন্যায্য দামে দেন। সদানন্দ আরও বললেন, তুমি যেদিন গুপ্তিপাড়ায় কিনতে যাবে আমায় নিয়ে যেও, আমি জিনিসগুলো একবার দেখব। কেননা রাজবাড়ির সব আসবাবপত্রের তালিকার ইতিহাস আমার কাছে আছে। আমার যেতে একটু দেরি হলো। কিনবো বলে টাকা পয়সা জোগাড় করে যখন নবদ্বীপে গেলাম, তার 2 দিন আগেই সদানন্দ ব্রহ্মচারী কাশি চলে গেছেন। ফিরতে মাস 3 দেরি হবে। আমার আর তর সইল না, পাছে ভালো ভালো জিনিস যদি হাতছাড়া হয়ে যায়। তাই ব্রহ্মচারী চিঠিটা নিয়ে গুপ্তিপাড়ায় চলে গেলাম। দেখলাম কুলপুরোহিত বলে সদানন্দ ব্রহ্মচারীকে সবাই এখনও খাতির করে। সনাতন চৌধুরী সাদরে আমাকে রাজবাড়ির জিনিসপত্রের ঘরে নিয়ে গেলেন। সেই ঘরেই আমি ওই আলমারিটা দেখলাম। দেখা মাত্রই পছন্দ হয়ে গেল। কেননা এত বড় আবলুস কাঠের আলমারি বড় একটা চোখে পড়ে না। দরদাম করে টাকা দিয়ে লরির ওপরে চাপিয়ে আলমারিটা আমি নিয়ে আসলাম। নিয়ে তো এলাম, কিন্তু তারপর থেকেই এই তো অবস্থা দেখছো। এখনো পর্যন্ত যা জানলাম তাতে মনে হচ্ছে, যেহেতু ওই আলমারিটা আনার পর থেকেই শব্দ টব্দ হচ্ছে, তখন রহস্যের মূল ওই আলমারিটাই। হ্যাঁ, আলমারিটা যে ভৌতিক তাতে আমার কোনো সন্দেহই নেই। ওটাকে বিদায় করব ভাবছি। সে তোমার যা ইচ্ছে তাই করবে। বিদায় করবো বললেই তো আর বড় আলমারিটা বিদায় করা সম্ভব নয়। কে কিনবে অত বড় আলমারি? সে কোথায় রাখবে? সবাই তো আর তোমার মতো পাগল নয়। কিন্তু আমি ভাবছি অন্য কথা। মাঠের ওই অদ্ভুত ঝড়ের সঙ্গে ঘরের শব্দ সম্পর্কটা কি? সম্পর্ক নিয়ে তুমি মাথা ঘামো এবারে। আমি বুঝতে পারছি আমি ভূতের পাল্লাই পড়েছি, এবার মরতেই হবে। কাল রাত্রির থেকে আমি ঘর ছাড়া, এখন বাড়ি যাই। নিচে নামতেই রেনু আমার পিছু পিছু রাস্তা পর্যন্ত এলো। কিছু বলবে রেনু? রেনু মাথা নিচু করে বলল, আজ রাত্রিরেও এখানেই থাকবেন তো? রোজ কি আর থাকা সম্ভব? তাহলে উনি একা কি করে বাড়িতে থাকবেন? তোমার ভাইটাই তো আছে, তাদের থাকতে বলো। দুবেলা খাবে থাকবে, আমি না হয় জলধরকে বলে দেবো। রেনু আর কিছু না বলে ফিরে গেল। কয়েকদিন পর সকালে বাড়িতে বসে জলধরের কথা ভাবছিলাম।
ওর বাড়িতে সেই এক রাত্রির অভিজ্ঞতা যা আমার হয়েছিল তা জীবনে ভুলব না। সত্যি রহস্যময় অলৌকিক ব্যাপার। তারপর সেদিন আর একটা কাণ্ড ঘটেছিল। সন্ধ্যাবেলাতেই জলধরের ফোন। কাঁপা কাঁপা গলায়ও বলল, রোজকার মতো এই ঘরটা ঝাঁট দিতে গিয়ে রেনু দেখে আলমারিটা খানিকটা সরে গেছে। অত ভারী আলমারি সরাবে কি করে? ভীষণ ভয় পেয়ে গেছে জলধর। আমি তখনই সাইকেল নিয়ে ছুটলাম। দেখি রেনু সিঁড়িতে চুপচাপ বসে, ভয়ে মুখ ফ্যাকাশে। দাদাবাবু কোথায়? ও কোনো রকমে আঙুল তুলে দোতলা দেখিয়ে দিল। আমি যেতেই ও বলল, এসব কি হচ্ছে রমেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে নিয়ে আমি একতলায় নেমে এসে ঘরটায় ঢুকলাম। দেখলাম সত্যি আলমারিটা আঙুল চারেকের মতো সরে এসেছে। এটা কি করে সম্ভব হলো কিছুতেই ভেবে পেলাম না। তারপর দুদিন আর কিছু ঘটেনি। কালও সকালে ফোন করেছিলাম। ও বলল কাল রাত্রেও ভালোই ঘুমিয়েছে। রেনু ওই ঘরে আর ঢুকতে চাইছে না। তবে রেনুর একটা ভাই এসেছে, সে নাকি খুব ডাকাবুকো, সেই ঘরটা পরিষ্কার করছে। আমি নিঃশ্বাস ফেলে বেঁচেছি। যাক, রেনু আমার কথা শুনেছে। একটা জিনিস এই বুঝেছি, মানুষ যখন নির্জন জায়গায় একা থাকে তখনই যত রকমের ভয় পেয়ে বসে। যেখানে মানুষের পাশে মানুষ থাকে সেখানে ভয় ঘেঁষতে পারে না। কালকের রাতটা জলধর কেমন কাটালো জানার জন্য ফোন করব ভাবছি, এমন সময় টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। মনে হলো যেন ফোনটা অস্বাভাবিক জোরে বাজলো। তাড়াতাড়ি রিসিভারটা তুলে নিলাম। হ্যাঁ, জলধরই কথা বলছে। ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ। আজ আজ প্রায় 1 হাত সরে এসছে আলমারিটা। বলো কি? হ্যাঁ, শিগগিরই আসো। ওর বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন দেখি জলধর সামনের রাস্তায় মাথা নিচু করে পায়চারি করছে। আমায় দেখে কিছু বলল না, শুধু আমার সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকলো। আমি প্রথমেই সেই ঘরটার দিকে এগোলাম। দেখি দরজাটা খোলা। একটা 19-20 বছরের ছেলে ঘর ঝাড় দিচ্ছে, তাগড়া চেহারা। দেখে মনে হলো ছেলেটার ভয় ডর বলে কিছু নেই। বললাম, আচ্ছা ওই কি রেনুর ভাই? হ্যাঁ, 2 দিন হলো এখানেও থাকছে, খুব চটপটে, নাম বিশু। আমি ভেতরে ঢুকলাম। বিশু ফিক করে এমনভাবে হাসলো যেন আমি ওর কতদিনের চেনা। বিশু, তুমি তো 2 দিন হলো এ বাড়িতে এসেছো, ভয়ের কিছু দেখেছো বা শুনেছো? না, কিছুই না। বাবা একদিন আপনার সঙ্গে দেখা করবে। তোমার বাবা? হ্যাঁ, খুব বুড়ো, চোখে ভালো দেখতে পায় না, লাঠি ছাড়া চলতেও পারে না, তাও আবার সঙ্গে লোক চাই। তা তিনি আমার সঙ্গে দেখা করবেন কেন? ও ঠোঁট উল্টে চলে গেল। অর্থাৎ ওর বাবা কেন আমার সঙ্গে দেখা করবে তাও জানে না। জলধরকে নিয়ে আমি আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালাম। সত্যি আলমারিটা প্রায় 1 হাত সরে এসে একেবারে পিয়ানোটার ঘাড়ের ওপর পড়েছে। মনে হলো কেউ যেন আলমারিটাকে টেনে আনবার চেষ্টা করেছে। অথচ এত ভারী আলমারি কোনো একজন মানুষের পক্ষে টেনে আনা সম্ভব নয়। তাহলে জলধর, আলমারিটা খোলো দেখি। আলমারিতে তালা দেওয়া ছিল। জলধর উপরে উঠে গেল চাবি আনতে, কিন্তু 10 মিনিট কেটে গেল, তবু জলধর চাবি নিয়ে এলো না। এদিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিরকম একটা গ্যাস উঠছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে জলধর শুকনো মুখে নেমে এলো। বলল, কি মুশকিল, চাবিটা খুঁজে পাচ্ছি না। সে কি, চাবিটা রাখতে কোথায়? ওপরে টেবিলের ড্রয়ারে। তাহলে আর কি হবে, চাবিটা পেলে আমায় ফোন করো, চলে আসবো।
মোট কথা আলমারিটা খুলে দেখতে চাই, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। চলে আসবার সময় রেনুর সঙ্গে দেখা হলো। বললাম, তোমার ভাইকে এনে খুব ভালো করেছো রেনু। কিন্তু দাদাবাবু, বিপদ তো বেড়েই চলেছে। ওই আলমারিটা দূর করতে না পারলে রেহাই নেই। তা ঠিকই, কিন্তু মাঠের উপর ঝড়টা। রেনুর মুখটা শুকিয়ে গেল। বাবাকে বলেছি, বাবা একদিন আপনার সঙ্গে দেখা করবে। তোমার বাবা তো ওঝা ছিলেন। হ্যাঁ, এখন বুড়ো হয়ে গেছে, এখন আর ঝাড়ফুঁক করে না, তবু দেখা করবে। সে খুব ভালো, একদিন তোমার বাবার কাছে নিয়ে এসো, আমিও থাকবো। সারাদিন অপেক্ষা করেছিলাম কখন জলধরের ফোন আসে। ফোন এলো সন্ধেবেলায়। চাবিটা পেয়েছি। কোথায় ছিল? সিঁড়িতে পড়েছিল, বিশুই পেয়েছে। ওই আলমারির চাবি সিঁড়িতে পড়ে থাকলো কি করে? কি জানি। এর মধ্যে আলমারিটা খুলেছিলে? একদিনও না। আশ্চর্য। ঠিক আছে, আমি যাচ্ছি। রাত্রে এখানেই থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলে টেলিফোন রেখে দিলাম। কিন্তু তখনই যাওয়া হলো না। কলকাতা থেকে আমার এক পুরনো বন্ধু তার স্ত্রীকে নিয়ে দেখা করতে এলো। তাকে এসব ঘটনা বলতে পারলাম না, শুনে হয়তো হাসবে, কাজে ওদের সঙ্গে গল্প করতে লাগলাম। ওরা যখন উঠল তখন রাত 9টা। আজ আর যাব না কথাটা জানিয়ে দেওয়ার জন্য ফোন করতে যাচ্ছি, ঠিক তখনই জলধর ফোন করলো। কি ব্যাপার, তুমি এখন এলে না কেন? আমি সব কথা জানিয়ে ওকে যখন বলতে গেলাম কাল সকালেই যাব, ও একেবারে হাঁ হাঁ করে উঠল। বলল, না না, এক্ষুনি আসো, এক্ষুনি আসো, রাত্রে আমার এখানে থাকবে। অগত্যা যেতেই হলো। সত্যি কথা বলতে কি, আমার নিজেরও গাটা কেমন ছমছম করছিল, বিশেষ করে এত রাত্রে ওই নির্জন পথ দিয়ে যাওয়া। আমি কোনোদিন ভৌতিক কাণ্ড কারখানা দেখিনি, ওসব বিশ্বাসও করি না, কিন্তু জলধরের বাড়িতে কদিন ধরে যা ঘটছে তা আমাকে ভয় পাইয়ে দিয়েছে। কিছুই না, তবু ওই আলমারিটার চাবিটার কথাই ধরা যাক। চাবিটা দোতলায় টেবিলের ড্রয়ারে থাকতো, কেউ কোনোদিন হাত দেয়নি, হাত দেবেই বা কেন? সেই চাবিটা হঠাৎ পাওয়া গেল সিঁড়িতে। এর মানে কি? মানে কিছুই নেই, সবই রহস্য। একবার ভেবেছিলাম পুলিশে খবর দিতে বলবো, কিন্তু ভেবে দেখলাম পুলিশই বা কি করবে। অগত্যা মাঝে মাঝে জলধরকে সঙ্গ দেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমি যখন সাইকেল নিয়ে বড় রাস্তা থেকে ওর বাড়ির দিকে কাঁচা রাস্তায় নামলাম, রাত তখন কাঁটায় কাঁটায় 9:30। চারদিক নিস্তব্ধ, শুধু দুপাশের বন ঝোপের মধ্যে থেকে কোনো পোকামাকড় চিকচিক করে ডাকছে। কিছু দূরে সেই ফসল শূন্য ধুধু মাঠটা যেন বিশাল একটা সাদা চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। দেখলে কেমন গা ছমছম করে। আমি জোরে সাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে চলেছি। সাইকেলের চাকা কখনো ধুলে বসে যাচ্ছে, কখনো খোয়ার উপর পড়ে লাফিয়ে লাফিয়ে উঠছে। হঠাৎ মনে হলো আমার সামনে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। অবাক হলাম, এত রাত্রে এই পথে লোক এলো কোথা থেকে? তাছাড়া একটু আগেও তো দেখতে পাইনি। লোকটার বিশাল চেহারা, কাঁধ পর্যন্ত ঝাঁকড়া চুল, খালি গা, পরনে একটা কপনি মাত্র। আমি বেল দিলাম, কিন্তু লোকটা শুনল না, তেমনি সামনে সামনে চলেছে। আমি আবার বেল দিলাম, কিন্তু লোকটার হুঁশ নেই। এ কিরকম লোক? আমি কি ভুল দেখছি? বাঁ হাত দিয়ে চোখটা কচলে নিলাম। না, ভুল নয়। লোকটা এবার জোরে জোরে হাঁটছে, আর আমার মনে হলো ওর জোরে হাঁটার সঙ্গে সঙ্গে আমার সাইকেলটাও ছুটে চলছে। আমায় প্যাডেল করতে হচ্ছে না, শুধু হ্যান্ডেলটা ধরে আছি। কিছুক্ষণের জন্য আমি বোধহয় বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ একটা চেঁচামেচিতে আমার সম্বিত ফিরল। টর্চের আলো এসে পড়ল আমার মুখে।
তারপরে দেখি বিশু ছুটতে ছুটতে আসছে। এ কি স্যার, কোথায় যাচ্ছিলেন? ভালো করে তাকিয়ে দেখি আমি সেই মাঠের কাছে দাঁড়িয়ে আছি, সাইকেলটা পড়ে আছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু সেই লোকটাকে খুঁজে পেলাম না, যেন মাঠের মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। বিশুকে আসল কথা না বলে শুধু বললাম, অন্ধকারের দিক ভুল হয়ে গিয়েছিল। দেখুন দেখি কি সাংঘাতিক ব্যাপার, এই রাত্রে মাঠের মধ্যে গিয়ে পড়লে আর রক্ষে থাকতো না। তুমি কোথায় ছিলে? আপনার দেরি হচ্ছে দেখে দাদাবাবু টর্চ নিয়ে পাঠালেন আমাকে, ভাগ্যিস বেরিয়ে পড়েছিলাম। জলধরকেও সত্যি ঘটনাটা বলিনি, বলে ও বেচারা খুব ভয় পেয়ে যেত। আমাকে পেয়ে ও খুশি হলো, বলল, এত রাতে আর আলমারি খুলে দরকার নেই, খেয়ে নিয়ে শোবে চলো। তাই করলাম। রেনু আগেই চলে গেছে, বিশু রান্নাঘরে খেয়ে নিল। ওপরে এসে বললাম, আচ্ছা বিশু শোয় কোথায়? ও নিচেই শুতে চেয়েছিল, আমি ওকে পাশের ঘরে ব্যবস্থা করে দিয়েছি। খুব সাহসী ছেলে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো, বলে মশারির ভিতর ঢুকে পড়লাম। নিচে দরজায় খিল বন্ধ করার শব্দ শুনলাম। আগে এই কাজটা জলধরকেই করতে হতো, এখন বিশু করে। খিল বন্ধ করার শব্দটা শুনে মনে হলো এবার বোধহয় গভীর রাতের পালা শুরু হবে। জানি না আজ রাত্রে তেমন কিছু ঘটবে কিনা, আর কিছু ঘটুক বা না ঘটুক, আসবার সময় যা দেখলাম আর যা ঘটতে যাচ্ছিল তা ভাবতেও শিউরে উঠলাম। আমি চোখ বুজে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, সত্যি কি কিছু দেখেছিলাম? নিশ্চয়ই দেখেছিলাম, এখনো তো তার সেই বিরাট শরীরটা চোখের সামনে ভাসছে। আর যদি চোখের ভুলই হয়, তাহলে আমি মাঠের ধারে চলে গিয়েছিলাম কি করে? জলধরের বাড়িতে আমি কম দিন আসছি না যে সত্যি পথ হারিয়ে ফেলব। ঠিক করলাম কাল সকালে রেনুকে আড়ালে ডেকে জিজ্ঞেস করব ওই রকম চেহারার কোনো লোকের কথা শুনেছে কিনা। ভাবতে ভাবতে কখন একসময় ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। অনেক দূরে কোথাও যেন একটু শব্দ হচ্ছে। এই শব্দ আগের দিনের মতো নয়, এই শব্দটা যেন কোনো ভারী জিনিস টানার শব্দ। শব্দটা ঠিক কোথায় হচ্ছে প্রথমটা বুঝতে পারিনি, তারপরেই বুঝলাম শব্দটা একতলা থেকে আসছে। ধর্মর করে উঠে বসলাম। পাশে জলধর তখনও অকাতরে ঘুমোচ্ছে। আমি পাশে শুয়ে আছি জেনেই বোধহয় ও এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি আস্তে ঠেলা দিয়ে ওকে জাগালাম। হ্যাঁ, কি হয়েছে বলে ও চমকে উঠে বসলো। সাহস দিয়ে বললাম, কিছু না, একটা শব্দ হচ্ছে না? ও কান পেতে শুনে বলল, হ্যাঁ, নিচের ঘরে। আমি আজ সচক্ষে দেখব বলে মশারি থেকে বেরিয়ে এলাম। দাঁড়াও, আমিও যাব। জলধরও বেরিয়ে এলো। দেখি ওর পা দুটো কাঁপছে। সুইচে হাত দিলাম, ঠিক আগের মতোই আলো জ্বলল না। দুজনে দুটো টর্চ হাতে নিয়ে সিঁড়ির মুখে এসে দাঁড়ালাম। কিন্তু সিঁড়ির ঠিক শেষ ধাপে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। চমকে দুপা পিছিয়ে এলাম, টর্চ জ্বাললাম। দেখি বিশু শিকারি বিড়ালের মতো ওর নিচে নামছে। টর্চের আলোয় ও চমকে উঠে পিছন ফিরে তাকালো, তারপর ইশারায় নিঃশব্দে নামতে বলল। বুঝলাম শব্দটা ও শুনতে পেয়েছে। অতি সাহসী তো, তাই একাই দেখতে যাচ্ছিল ব্যাপারটা। দুটো টর্চ নিভিয়ে শুধু একটা মাত্র টর্চ জ্বালিয়ে আমরা তিনজনে সেই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভেতরে তখনও শব্দটা হচ্ছে। কেউ যেন ভারী কাঠের দুখানা পা নিয়ে ঘষতে ঘষতে অনেক কষ্টে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জলধরের কাছ থেকে চাবি নিয়ে আমি দরজা খুললাম। তালা খোলার শব্দ হতেই ভেতরের শব্দটা থেমে গেল।
আস্তে করে দরজাটা ঠেললাম। দরজাটা খুলে গেল। একটা ঠান্ডা কনকনে বাতাস যেন আমাদের চুল এলোমেলো করে দিয়ে বেরিয়ে গেল। ভেতরে জমাট অন্ধকার। আমরা পায়ে পায়ে এগোতে লাগলাম। এবার 3টে টর্চই জ্বলছে। ঘরের চারিদিকে টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ফেললাম। না, কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব নেই। আমরা আলমারিটার কাছে এসে দাঁড়ালাম। দেখলাম আরও এক হাতে আলমারিটা এগিয়ে এসছে। ইস, এটা কি? দেখি আলমারিটার কাছে একটা মস্ত ইঁদুর চেপটে থেঁতলে পড়ে আছে, যেন ভারী কোনো জিনিস চাপা পড়ে মরেছে। টর্চের আলোয় বিরাট আলমারিটা ভালো করে দেখলাম। আলমারিটাকে একটা ভয়ঙ্কর দৈত্যের মতো লাগছিল। সেটা সারা গায়ে ঘুষি মেরে দেখলাম, কোনো ব্যতিক্রম চোখে পড়ল না। তখন আমি বললাম, জলধর, আলমারিটা খোলো। জলধর তোতলাতে তোতলাতে বলল, খুলে কি হবে? ওর ভিতরে আমি কিছু রাখিনি। যা বলছি তাই করো। তুমি না রাখলেও আগে থেকে কিছু থাকতে পারে। জলধর নিজে খুলল না, চাবিটা আমার হাতে দিল। বিরাট দুটো পাট খুলে গেল। একটা বিশ্রী ভ্যাবসা গন্ধ। 3টে টর্চের আলো বর্ষার ফলার মতো গিয়ে পড়ল। না, কিছুই নেই। ফাঁকা আলমারিটা যেন আমাদের গেলবার জন্যে হাঁ করে আছে। আমার মুখ থেকে একটা অস্ফুট শব্দই শুধু বেরিয়ে এলো, আশ্চর্য। তারপর বিশুকে দিয়ে একটা টুল আনিয়ে তার উপর দাঁড়িয়ে আলমারিটার ভেতরটা দেখতে লাগলাম। আমার কেমন ধারণা ছিল যে ভেতরে নিশ্চয়ই কিছু থাকবে। আমি টুলের উপর দাঁড়িয়ে, নিচে ওরা দুজন। 3টে টর্চই জ্বলছে, আর পাশে পেছনে জমাট অন্ধকার। মনে হচ্ছে ঘরের মধ্যে সবকটা মৃত আসবাবপত্র যেন ভ্রুকুটি করে আমাদের কাজকর্ম লক্ষ্য করছে। খুট করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে 3টে টর্চ ঘুরে গিয়ে পড়ল জীর্ণ একটা সোফার ওপরে। একটা ছুঁচো, চোখে আলো পড়ে ছুঁচোটা ছুটে পালালো। আমি আলমারির ভেতরের গাগুলো ভালো করে দেখছি। আরে, ওটা কি? বাঁ দিকের গায়ে গোল মাথা পেরেকের মতো একটা বোতাম। কিছু না ভেবেই আমি বোতামটা টিপলাম। সঙ্গে সঙ্গে আলমারির ভেতরে কাঠটা সরে গেল। তারপরেই যা দেখলাম তাতে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। তাড়াতাড়ি কাঠটা বন্ধ করে নেমে পড়লাম। একটা মরার খুলি, দু চোখের কোঠরে জীবন্ত মানুষের মতো জল জল করছে চোখ। হঠাৎ টর্চগুলো নিভে গেল। আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে গেলাম, কিন্তু অন্ধকারে দরজাটা খুঁজে পেলাম না। জলধর কেবলই ঘুমাচ্ছে। আলো নিয়ে এসো, আলো নিয়ে এসো। কিন্তু আলো আনবে কি করে? দরজাটা কোন দিকে তাই ঠাউর হচ্ছে না। এদিকে আবার সেই শব্দটা শুরু হয়েছে, ঘ্যাস ঘ্যাস করে। এবার খুবই স্পষ্ট। কাঠের আলমারিটা পায়ে পায়ে এগিয়ে আসছে। হয়তো ওই ইঁদুরটার মতোই আমাদের পিষে মারবে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসে আমাদের। দরজা খুঁজে পাই। আলমারিতে আর দরজায় চাবি লাগিয়ে আমরা উপরে গিয়ে বসি। সকাল 7টা নাগাদ রেণু চা দিয়ে গেল। এরই মধ্যে এক ফাঁকে রেণুকে জিজ্ঞেস করে নিয়েছি, লম্বা চওড়া ঝাঁকড়া চুলওয়ালা কোনো লোক কি এখানে কখনো দেখেছে কিনা। রেণু বলেছে তেমন কাউকে কোনোদিন দেখেনি, কেননা ওই রকম চেহারা লোক একবার দেখলে ভুলতো না। বিশু এরই মধ্যে নিচে দিব্যি তার রোজকার কাজ শুরু করে দিয়েছে। গত রাতের কথা যেন তার মনেও নেই। অসম্ভব অবসন্ন লাগছে জলধরকে। দু চোখের নিচে কালি পড়ে গেছে। ক্লান্ত স্বরে আমাকে জিজ্ঞেস করলো যে এখন কি করা উচিত। বললাম, আমি ঠিক বুঝতে পারছি না, বুঝলে।
ওই মরার খলি শুদ্ধ আলমারিটা নিয়ে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না আমি। অন্তত খুলিটা ফেলে দেওয়া দরকার, তারপর দেখা যাবে আর কোনো ঘটনা ঘটে কিনা। জলধর কি বলতে যাচ্ছিল, এমন সময় বিশু এসে বলল, বাবার নিচে এসে বসে আছে, ওপরে উঠতে পারবে না, আপনারা আসুন। আমরা তখনই নিচে নেমে এলাম। আমাদের এই অবস্থায় রেনুর বাবা কোনো হদিশ দিতে পারে কি না সেটাই দেখা দরকার। রেনু বা বিশুর বাবার অনেক বয়স, সোজা হয়ে দাঁড়াতে পারে না। ছোট ছোট পাকা চুলে ভরা মাথাটা কেবলই দুলছে, যেন জরাজীর্ণ দুর্বল শরীরটা মাথার ভার সইতে পারছে না। নাম সদাশিব দাস। আমাদের দেখে লাঠিটা পাশে রেখে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। দুহাত জোর করে বিনম্র নমস্কার করে বলল, নমস্কার কর্তা বাবুরা। এ বাড়িতে কদিন ধরে যা ঘটছে রেনুর মুখে সব শুনে আর চুপ করে থাকতে পারলাম না। তাই আমি যা জানি, মানে বাবার মুখে যা শুনেছি তাই বলতে এলাম। আমরা দুখানা চেয়ার নিয়ে ওনার সামনে বসে ওনাকে বলতে বললাম। সদাশিব প্রথমে চোখ বুজিয়ে কারো উদ্দেশ্যে প্রণাম জানালো, তারপর বলল, বাবু মশাইরা, এসবই ঠাকুর বাবার খেলা। ঠাকুর বাবাকে? এর উত্তরে সদাশিব ফোগলা মুখে অস্পষ্ট উচ্চারণে কাটা কাটা অসংলগ্ন কথার মধ্যে দিয়ে যা বলতে চাইল তা এই রকম। প্রায় 300 বছর আগে এই সব জায়গা নন্দনগড়ের রাজার অধীন ছিল। রাজা সারদাচরণ রাজ্য শাসনে যেমন কঠোর ছিলেন, উল্টো দিকে তেমনি আবার খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন। অনেক দেব দেউল অতিথিশালা প্রতিষ্ঠা করেছিলেন। রাজসভায় সেদিন কাজের অবসরে সারদাচরণ খুশ মেজাজে রাজ জ্যোতিষীর সঙ্গে ভাগ্য ফল নিয়ে আলোচনা করছিলেন। পাশে বসেছিল তার পোষ্যপুত্র যুবরাজ মঙ্গলাচরণ। এমনই সময় জয় তারা বলে হুঙ্কার দিয়ে বিকট আকার এক সন্ন্যাসী রাজার সামনে এসে দাঁড়ালেন। খালি গা, পরনে কোনি মাত্র, মাথায় জোটা, কপালে সিঁদুর, গলায় হাতে মোটা মোটা রুদ্রাক্ষের মালা, ডান হাতে মস্ত বড় খাঁড়া কাঁধের ওপর রাখা। তাকে দেখে সবার সকলে ভয়ে চমকে উঠল। রাজা উঠে দাঁড়িয়ে প্রণাম জানালেন। সন্ন্যাসী দূর থেকে তাকে আশীর্বাদ করে বললেন, ভিক্ষাং দেহি। সারদাচরণ বিনীতভাবে বললেন, ভিক্ষা বলবে না ঠাকুর, আদেশ করুন কি চান। সন্ন্যাসী যেন জানতেনি রাজাকে কি বললে রাজা তার কি উত্তর দেবে, তাই তার উত্তরও তৈরি ছিল। হাত দিয়ে ওই সব মাঠ দেখিয়ে বললেন, ওই ভূমি আমায় দান করলে আমি যাগযজ্ঞ করতে পারি, আশ্রম তৈরি করে আমার বহু শিষ্যদের স্থায়ীভাবে এখানে নিয়ে এসে রাখতে পারি, তাতে তোমার রাজ্যেরই কল্যাণ হবে। সারদাচরণ তাই হবে বলে নায়েবকে ডেকে জমির বিলি ব্যবস্থা করে দিতে বললেন, আর সন্ন্যাসীর থাকার সেবার আয়োজনও যাতে সেই দিন থেকে শুরু হয় সেই রকমই নির্দেশ দিলেন। সন্ন্যাসী খুশি হয়ে রাজাকে আবার এক দফা আশীর্বাদ করে রাজ্যসভা থেকে বেরিয়ে গেলেন। সন্ন্যাসী চলে গেলে সারদাচরণ জ্যোতিষীকে হেসে জিজ্ঞেস করলেন, কেমন ব্যবস্থা করলাম, ভালোই বলো। সন্ন্যাসীর কিরকম চেহারা দেখেছ? খুব উঁচু দরের তান্ত্রিক বলে মনে হলো। জ্যোতিষী চুপ করে বসে রইলেন।
শারদাচরণ বললেন, আর ওই মাঠ শুধু শুধু পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। জ্যোতিষী বাধা দিয়ে বলল, সে কি মহারাজ, কত গরিব চাষি আপনার ওই জমিতে ফসল ফলিয়ে জীবন ধারণ করেছিল, তাদের মুখের অন্ন কেড়ে নিলেন। তার কাজের কেউ নিন্দে করলে শারদাচরণ সহ্য করতে পারতেন না। বিরক্ত হয়ে বললেন, ওই চাষিদের পেট ভরানো হচ্ছে আমার ঠাকুর মশাইয়ের আশীর্বাদ পাওয়া অনেক লাভের, বুঝেছ? তাছাড়া রাজ্যের কল্যাণ। আমি ভালোভাবেই বুঝেছি মহারাজ, তবু বলে যাচ্ছি, কাজটা ভালো হলো না, ফল কিন্তু অশুভ হবে। বলে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। শারদাচরণ তখনই আদেশ করলেন, এই জ্যোতিষী যেন কোনো দিন আর রাজসভায় ঢুকতে না পারে। জ্যোতিষী চলে যেতেই যুবরাজ মঙ্গলাচরণও উঠে গেল। শারদাচরণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার মনে হলো তার ছেলেও যেন এই কাজ পছন্দ করছে না। রাগে মুখটা থমকম করতে লাগলেন। তারপরই শুরু হলো সন্ন্যাসীর কর্মযজ্ঞ। 10 দিনের মধ্যেই কোথা থেকে নিয়ে এলেন 101 শিষ্ট সাগরেদ, জমি দখল করে নিলেন। কিন্তু কাজটা খুব সহজে হয়নি। গরিব চাষিরা দলবদ্ধভাবে তাদের পেটের অন্ন জোগায় যে জমি, তা রক্ষা করবার জন্য ঝাঁপিয়ে পড়ল। একদিকে স্বয়ং রাজার পাইক, বরকন্দাজ আর সন্ন্যাসী ঠাকুরের শিষ্যরা, অন্যদিকে চাষিরা। সন্ন্যাসী ঠাকুরের পাশে ছিল তার প্রধান আর প্রিয় শিষ্য প্রলয়ানন্দ। বয়স 30-এর মতো, বড় নিষ্ঠুর। সে নিজে খাড়া নিয়ে কত চাষির মন্টু কাটল তার হিসেবই নেই। চাষিরাও চুপ করে মার খেল না। তারা দলে দলে তীর ধনুক নিয়ে সন্ন্যাসীর নিধনে নেমে পড়ল। সন্ন্যাসীরা সারা মাঠ জুড়ে যে সব আশ্রম তৈরি করেছিল সব জ্বালিয়ে দিল চাষিরা। আর চাষিদের দিয়ে সন্ন্যাসীদের বিরুদ্ধে যে যুবকটি লড়াই পরিচালনা করছিল সে হচ্ছে মঙ্গলাচরণ। তারও বয়স 30-এর মতো। শারদাচরণ ভাবতেও পারেননি যে তারই ছেলে এইভাবে তার বিরুদ্ধাচরণ করবে। যখন জানতে পারলেন তখনই হুকুম দিলেন মঙ্গলকে বন্দি করো। বড়কন্দাজরা যখন মঙ্গলকে বন্দি করতে এলো তখন দেখা গেল মাঠের মধ্যে মঙ্গল মুখোমুখি যুদ্ধ করছে প্রলয়ানন্দের সঙ্গে। প্রলয়ানন্দের হাতে খাঁড়া, মঙ্গলের হাতে তরোয়াল। মঙ্গল তরোয়াল ঘোরাতে ঘোরাতে বলল, এখন তোমরা আমার কাছে এগিয়েও না, আগে একে বধ করি। তারপর এই পর্যন্ত বলে সদাশিব চুপ করেছিল। জিজ্ঞেস করলাম, তারপরের কথা কেউ বলতে পারবে না বাবু মশাই। শোনা যায় মঙ্গলকে বন্দি করে একটা মস্ত বড় কাঠের আলমারির মধ্যে আটকে রাখা হয়েছিল। এটা করা হয়েছিল স্বয়ং শারদাচরণের আদেশেই। আমরা চমকে উঠলাম। আলমারির মধ্যে যে খুলিটা রয়েছে সেটা তাহলে মঙ্গলাচরণেরই? তাই সম্ভব। আর সেই তান্ত্রিক সন্ন্যাসী? সন্ন্যাসীকে সবাই ঠাকুর বাবা বলতো। ঘোর তান্ত্রিক। এখানে এসেই কালী মূর্তি প্রতিষ্ঠা করে প্রতি অমাবস্যায় নরবলি দিয়েছেন। কাউকে ভয় করতেন না, কিন্তু তিনিও শেষ পর্যন্ত বাঁচেননি। চাষিরা তার ঘরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারে। সেই থেকে তার অশান্ত আত্মা মাঝে মাঝে দোঠেলা বাতাসে ভর করে সারা মাঠ দাপিয়ে বেড়ায়, কিছু যেন খোঁজেন। বলে সদাশিব আবার প্রণাম করল।
কিন্তু ওই আলমারি আর খুলিটা নিয়ে এখন আমরা কি করব? খুলিটা ফেলে দেবো? সদাশিব আঁতকে উঠে বলল, না না, ওটা আপনারা ছোবেন না। আপনারা একদিন দুপুর রাতে মাঠের মধ্যিখানে গিয়ে ঠাকুর বাবাকে এক মনে ডাকুন। বলুন, ঠাকুর বাবা, আপনি যা চান তা দয়া করে নিয়ে যান, আমাদের শান্তি দিন, আমরা নিরপরাধ। সদাশিবের কথা মতো সেদিন রাত্রি আমরা তিনজন সেই ধুধু মাঠের মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়ালাম। চারিদিক থমথম করছে। গোটা মাঠকে মনে হচ্ছিল যেন মরুভূমি। জলধরি প্রার্থনা করল। তারপর আমরা ফিরে এলাম। সেই ঘরের আর আলমারির তালাচাবি খুলে রেখে আমরা শুয়ে পড়লাম। রাত তখন 1টা। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঝড়ের শব্দে ঘুম ভেঙে গেল। দেখি জলধর উঠে বসে আছে। ঝড় উঠেছে মাঠের দিকে, সেই সঙ্গে গুনগুন শব্দ। শব্দটা ক্রমেই এগিয়ে আসছে, আরো কাছে। হঠাৎই শব্দটা থেমে গেল। তারপরেই পরিষ্কার খড়মের শব্দ। শব্দটা বাড়ির নিচে পর্যন্ত এসছে। আমরা ভয়ে কাঠ হয়ে বসে আছি। ওপরে উঠে আসবে নাকি? না, ওপরে এলো না। খড়মের শব্দ যেন সেই ঘরের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে আমরা মশারির মধ্যে বসে রইলাম। তারপরই হুড়মুড় করে ভীষণ একটা শব্দ। কিছু যেন ভেঙে পড়ল। কি ঘটছে তা দেখতে যাওয়ার সাহস আমাদের নেই। আমাদের তেমনই বসে থাকতে হলো যতক্ষণ না সকাল হয়। যথেষ্ট বেলা হলে আমরা নিচে গিয়ে দেখলাম অত বড় আলমারিটা ভেঙে চুরমার হয়ে চারিদিকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। ভালো করে খুঁজে দেখলাম, খুলিটা নেই। যাক, বাঁচা গেল। যে জন্য এত কাণ্ড সেটা দূর হয়েছে। আলমারিটারও গতি হয়েছে আপনা থেকেই। আমরা নিশ্চিন্ত হয়ে উপরে এসে বসলাম। জলধরের বাড়িতে আর উৎপাত হয়নি, তবে একটা খটকা আমাদের মনে থেকেই গেল। খুলিটা যখন মঙ্গলাচরণেরই, তখন সেই খুলিটা উদ্ধারের জন্য ঠাকুর বাবার এত চেষ্টা কেন? মঙ্গলাচরণ তো তার শত্রুপক্ষের লোক। এই রহস্যের মীমাংসা তখনও হয়নি, হয়েছিল আরও কয়েক মাস পরে। রাজবাড়ির সেই পুরোহিত সদানন্দ ব্রহ্মচারী কাশী থেকে নবদ্বীপে ফিরে এসছেন জেনে জলধর দেখা করতে গেল। সঙ্গে আমাকেও যেতে হলো। সব শুনে বৃদ্ধ সদানন্দ গম্ভীর হয়ে গেলেন। বললেন, আমার ফেরা পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত ছিল। আমি থাকলে ওই আলমারিটা কখনো কিনতেই দিতাম না। ওই আলমারিটা ব্যবহার করার নিষিদ্ধ তালিকায় রয়েছে, বলেনি কেউ? ঘটনাটা সব শুনেছ তো? জলধর তখন সদাশিবের বিবরণটা বলে গেল। সদানন্দ চোখ বুজিয়ে শুনে গেলেন। তারপর বললেন, সদাশিব যা বলেছে তা তার বাবার কাছ থেকে শোনা কথা, আর আমার কাছে আছে ওই বংশের সমস্ত ঘটনাপঞ্জি। সদাশিবের অনেক কথাই ঠিক, শুধু ওই একটা কথাই ভুল। আলমারিতে আটকে রাখা হয়েছিল ওই রাজকুমার মঙ্গলাচরণকে নয়, তান্ত্রিকের প্রধান আর প্রিয়তম শিষ্য প্রলয়ানন্দকে। কেউ বলে রাজার সেপাইরা ভুল করে মঙ্গলাচরণের বদলে ওই প্রলয়ানন্দকে আলমারিতে ঢুকিয়ে দিয়েছিল। আবার কেউ বলে ভুল নয়, ওরা আসলে মঙ্গলাচরণকে খুব ভালোই বাসত।
তাই তাই ওকে ছেড়ে দিয়ে ওই নিষ্ঠুর হৃদয়হীন প্রলয়ানন্দকে আলমারির মধ্যে গুম করে রাখে। তবে তারপর থেকে মঙ্গলাচরণকে আর খুঁজেই পাওয়া যায়নি। রাজবংশের তালিকাতেও তাই বোধহয় মঙ্গলাচরণের নাম নেই। আমরা ফিরে এলাম। এতদিনে পরিষ্কার হলো কেন সেই অশরীরী তান্ত্রিক হানা দিত এ বাড়িতে। সে হয়তো মুক্ত করতে চাইতো তার প্রিয় শিষ্য প্রলয়ানন্দের বদ্ধ আত্মাকে। শুনলেন আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা রহস্যময় আলমারি। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল, জলধর এবং সদানন্দ ব্রহ্মচারীর চরিত্রে সুমন, রেণুর চরিত্রে মেঘা, অন্যান্য চরিত্রে নীল, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল, সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। স্টে টিউনড, স্টে কিউরিয়াস। মিস্টিরিয়াস স্যাটারডে, now at a darker hour.